2024 খ্রিস্টাব্দের 5ই আগস্টে বাংলাদেশের জাতীয় জীবনে যে কালো অধ্যায়টি নেমে এসেছিল, যে ক্রান্তিকাল এসেছিল এবং সেই ক্রান্তিকালের ফলে সরকার শূন্য হয়ে পড়া, প্রশাসন নিষ্ক্রিয় হয়ে পড়া এবং দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি, গুম খুন, ধর্ষণ, লুটতরাজ, জ্বালাও পোড়াও ইত্যাদি অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে একটি মৎস্যান্বয় যুগে বাংলাদেশ একটি মৎস্যান্বয় যুগে প্রবেশ করা যে সময়টি আমরা এখন পার করছি, আমার মনে হচ্ছে অতি সম্প্রতি আমরা সেই মৎস্যান্বয় যুগ থেকে বের হয়ে আসব। আমি এমনটি মনে করার কি কারণ রয়েছে সে প্রসঙ্গে আলোচনাটি করতে চাচ্ছি। যদি সময় থাকে হাতে আশা করছি আলোচনাটি শুনবেন। আমি তিনটি কারণে আজকের এই আলোচনাটি আয়োজন করেছি, এই আলোচনাটি করছি এবং এই অন্ধকার সময় থেকে পরিত্রাণের যে আশার আলো ফুটে উঠেছে বা যে আশার আলো দেখতে পাচ্ছি, সেই তিনটি কারণগুলি আমি যা মনে করি সেটি হচ্ছে, আমরা গত দু একদিন আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তৃতা শুনেছিলাম। পিলখানা হত্যাকাণ্ড কেন্দ্রিক যে অনুষ্ঠানটি হয়েছিল, ওই দিবসের পিলখানা হত্যাকাণ্ড দিবসের অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে কিছু কথা বলেছিলেন, সেটি এক নম্বর প্রসঙ্গ। দুই নম্বর প্রসঙ্গ হচ্ছে, কিছুক্ষণ পূর্বে প্রায় মিনিট 10 পূর্বে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা শুনেছিলাম। দ্বিতীয় কারণ সেটি, এবং তৃতীয় কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন তথ্য পাশ করে দেওয়া বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের একটি সম্প্রদায় মার্কিন প্রশাসন থেকে টাকা নিয়ে এসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার বা আওয়ামী লীগ সরকারকে হটানোর যে নীল নকশা করেছিল, সে বিষয়টি পাশ করে দেওয়ার প্রেক্ষিতে আমি মনে করছি যে অতি শীঘ্রই আমরা আজকের এই অন্ধকার সময় থেকে পরিত্রাণ পেতে চলেছি। প্রথমত আসুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আমি এখানে একটি কথা বলে রাখা ভালো, আমাদের রাষ্ট্রীয় কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনার সীমাবদ্ধতা থাকা অত্যন্ত জরুরি এবং সেই ধারাটি অতীতে অনেকেই অনুসরণ করে এসেছেন। প্রথমত রাষ্ট্রপতি, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী, এই তিনটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনার ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। এবং আমি যতদূর আমার যতদূর ধারণা, আমাদের সাংবিধানিকভাবেও এই তিনটি প্রতিষ্ঠান নিয়ে আলোচনা সমালোচনা খুব সীমিত আকারে করা উচিত এবং সমালোচনা তো নয়, কারণ এই তিনটি প্রতিষ্ঠান ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেগুলি সাংবিধানিকভাবে সম্মানের জায়গা, মর্যাদার জায়গা। আমাদের সেনাবাহিনী হচ্ছে আমাদের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা রক্ষা এবং দেশের আভ্যন্তরীণ অনেক নিরাপত্তাজনিত কাজেও তারা অনেক সময় নিয়োজিত হয়ে থাকেন। কাজে এদের বিষয়ে আলোচনাটা অত্যন্ত স্পর্শকাতর আলোচনা করাটা। তবুও বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর রাজনৈতিক অঙ্গনে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে থাকে। দুর্ভাগ্যবশত বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। স্বাধীনতার পর বহুবার রাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটেছে। পাকিস্তানেও তেমনটা ঘটে আসছে এবং মিয়ানমারেও সেটা ঘটে আসছে। কিন্তু আমরা লক্ষ্য করলে আশ্চর্যজনকভাবে, যদি আমরা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথা বলি, তাদের জন্মের ইতিহাসে কোনো দিন সেনা অভ্যুত্থানের বা আর্মি মিলিটারি রেভলিউশন ঘটেনি। ভারতের কথা যদি আমরা বলি, সেখানেও কোনো দিন এত বিশাল একটা দেশ, সেখানেও মিলিটারি রেভলিউশন ঘটেনি। দুর্ভাগ্যবশত আমাদের দেশে বারবার মিলিটারি রেভলিউশন ঘটে যাচ্ছে। যাক, আমি সে আলোচনায় যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর বা সেনা প্রধানের বক্তব্য নিয়ে আলোচনাটা অত্যন্ত স্পর্শকাতর। সেজন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে এই বিষয়টি আমি আলোচনাটা আনাটা আমার উচিত হচ্ছে না। কিন্তু তবুও তিনি কয়েকটি বিষয় অত্যন্ত সরল মনে, অত্যন্ত পরিচ্ছন্ন উদার মানসিকতা থেকে তিনি কয়েকটি বিষয় আলোচনা করেছিলেন। প্রথমত তিনি একটা বিষয় নিশ্চিত করেছিলেন সুনিশ্চিতভাবে, এবং তিনি কোট করে বলেছিলেন যে পিলখানা হত্যাকাণ্ডটি ঘটেছিল
সেটি তৎকালীন বিডিআর সদস্যরা বিদ্রোহের নামে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল। অথচ এই পিলখানা হত্যাকাণ্ডের ব্যাপারটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের উপরে চাপিয়ে দিয়ে আজকে 15 বছর যাবৎ এই পিলখানা হত্যাকাণ্ডের মিথ্যা অপবাদ দিয়ে আসা হচ্ছিল আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগ সরকারের উপরে, জননেত্রী শেখ হাসিনার সরকারের উপরে এই পিলখানা হত্যাকাণ্ডের মিথ্যা অপবাদ দিয়ে আসা হচ্ছিল। এই একটি ব্যাপার তিনি পরিষ্কার করেছেন। এই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে জননেত্রী শেখ হাসিনার তথা আওয়ামী লীগ সরকার উৎখাতের নীল নকশার কার্যক্রম শুরু হয়। আমি সেই বিষয়টা আরেকটু পরে আলোচনায় আসব। যা হোক, দ্বিতীয় এরপরে দুঃখিত, সেনাপ্রধানের আরও কয়েকটি বিষয় তিনি তার বক্তব্যে উঠে এসেছে। দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি, প্রশাসনের বিভিন্ন স্তরে সমন্বয়হীনতা এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে হয়রানিমূলক বিভিন্ন প্রহসনের কারণে প্রশাসনিক কর্মকর্তারা ঠিকমতো কাজ করতে পারছেন না, ফলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি ইত্যাদি বিভিন্ন কথা সেনাপ্রধানের বক্তব্যে উঠে এসেছে। এবং আমার মনে হয়েছে সেনাপ্রধানের প্রতি বা সেনাবাহিনীর প্রতি আমাদের যে ভ্রান্ত ধারণাটি রয়েছে, যে বিরূপ ধারণাটি আমাদের রয়েছে, সেটা সম্ভবত ঠিক নয়। হয়তো সেনাপ্রধান বা সেনাবাহিনী প্রকৃত অর্থেই মনে প্রাণে চাচ্ছে যে বাংলাদেশে আসলে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক। হয়তো বিভিন্ন কারণে তারা এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। আমরা আশা করছি অচিরেই আমাদের এই প্রাণের প্রিয় বাহিনী আমাদের এই দেশের ক্রান্তিকালে, এই ক্রাইসিস মোমেন্টে তারা তাদের যথার্থ ভূমিকাটি নেবেন এবং দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে তারা তাদের যে ইমানি দায়িত্ব, দেশের প্রতি, দেশের সার্বভৌমত্বের প্রতি, দেশের মানুষের প্রতি যে ইমানি দায়িত্ব, যে শপথে বলিয়ান হয়ে তারা দেশ রক্ষার মহান কাজে নিয়োজিত হয়েছেন, সেই ইমানি দায়িত্ব তারা পালন করবেন বলে আমি আশা করছি। কাজে এই দিক থেকে আমরা একটি আশার আলো দেখতে পাচ্ছি। আসুন, দ্বিতীয় যে কারণটি আমি বলেছিলাম, কিছুক্ষণ আগে জননেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা পেয়েছিলাম। তিনি নেতাকর্মীদের সাথে কথা বলেছিলেন। এ যাবৎকালে তার কয়েকটি অডিও বার্তা আমরা শুনতে পেয়েছি। কোনো একটি অডিও বার্তাতেও তিনি দলের প্রতি, দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনামূলক কোনো বার্তা দেননি। কিন্তু এই অডিও বার্তাটি একটু ভিন্নতর আমার কাছে মনে হয়েছে। সেখানে ইঙ্গিত রয়েছে আগামী দিনে যে বিভিন্ন আন্দোলন কর্মসূচি এবং সকলকে প্রস্তুতি থাকার এক ধরনের আহ্বান, পরবর্তীকালে যে যারা এই দেশে এই ক্রান্তিকাল প্রতিষ্ঠা করেছে, এই অরাজক প্রতিষ্ঠা করেছে, আমরা আশ্চর্য হয়ে যাই। গত 17 ঘন্টায় 24 ঘন্টায় 17টি ধর্ষণ হয়ে গেছে আমাদের দেশে। এবং অনেক আমরা এখন সোশ্যাল কমিউনিকেশন যে সিস্টেম, সেখানে আমরা এখন যদিও আমরা মিডিয়া টিভি চ্যানেলগুলোতে আমরা কোনো সংবাদ পাচ্ছি না, সেগুলিকে একরকম মুখ বা বোবা করে রাখা হয়েছে, সেখান থেকে আমরা কোনো সংবাদ পাচ্ছি না। আমরা সোশ্যাল কমিউনিকেশন সিস্টেমে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, প্রকাশ্যে এখন চাপাতি নিয়ে ঘোরাফেরা হচ্ছে, সন্ধ্যার পরে মানুষের চালচলন খুব কষ্টকর হয়ে যাচ্ছে, অনিরাপদ, চুরি ডাকাতি, এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এমন পরিস্থিতি কিন্তু আসলে এদেশে কি ছিল? আওয়ামী লীগ সরকার আমলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কতটা উন্নতি হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না। অপরাধীকে মাটির নিচ থেকে টেনে বের করে আনত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ধরনের চুরি, সেক্সানি, পকেটমার, হাইজ্যাকার, ছিনতাই, রাহাজানি এগুলি বিলীন হয়ে গিয়েছিল, এই শব্দগুলিই বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের ফলে 5ই আগস্টে যে যে ক্রান্তিকাল জাতীয় জীবনে নেমে এসেছিল, দেশ সরকার শূন্য হয়ে পড়েছে এবং দেশব্যাপী যে অন্ধকার অধ্যায়টি নেমে এসেছে,
তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ পিছিয়ে গেছে সে আজ থেকে 25 বছর 30 বছর আগে, যখন চাকু ঠেকিয়ে, প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে, চাকু দিয়ে গলা কেটে, আপনার খুদ দিয়ে কোঁচ মেরে মানুষের যা সর্বস্ব কেড়ে নিয়ে চলে যেত, আজকে বাংলাদেশ সেই জায়গায় চলে গেছে। তো জননেত্রী শেখ হাসিনার যে অডিও বার্তাটি শুনতে পেয়েছিলাম, তিনি এই সকল পরিস্থিতির যারা ঘটিয়েছে, যারা ঘটাচ্ছে, তাদের বিচারের অঙ্গীকার করেছেন এবং ধানমন্ডি 32 সহ মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক যে সকল স্থাপনা রয়েছে, সে সকল স্থাপনা ভেঙে দেবার মতো ভেঙে দিয়েছে যারা, তাদের হাতগুলি ভেঙে দেবার তিনি অঙ্গীকার করেছেন। এখন এই ধরনের অঙ্গীকার করার মনোবল কখন মানুষ পেয়ে থাকে, সেটা একটু ভাববার বিষয়, সেটা একটু ভেবে দেখার বিষয়। বিচার করার ক্ষমতা হাতে নিতে হয়, তারপর বিচারের কথা বলে। যদি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা থাকে তবেই বিচারের কথা বলা হয়ে থাকে। কাজেই আমরা এখানেও এক ধরনের আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘন অন্ধকার সময় থাকবে না। আসুন, তৃতীয় যে কারণটি বলেছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তাদের দেশের আভ্যন্তরীণ কয়েকটি তথ্য উপস্থাপন করেছেন। সেই সাথে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ইউএসএআইডির মাধ্যমে মার্কিন সরকার যে অর্থ বিনিয়োগ করেছিল $29 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 350 কোটি টাকা। তো 350 কোটি টাকা বাংলাদেশে এসেছিল। 350 কোটি টাকা দিয়ে 5ই আগস্টের জঙ্গি আগ্রাসন হয়নি শুধু, এবং 15 বছর যে মিথ্যাচার ষড়যন্ত্র হয়েছিল, সেই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে পিলখানা হত্যা, আমি আলোচনা একটু পেছনে যেতে হয়। পিলখানা হত্যাকাণ্ডটি যখন ঘটে তখন আমরা ধরে নিয়েছিলাম তখনকার শেখ হাসিনা সরকার 1 মাস কত দিনের মেয়াদ যেন, সেই সময়টাতে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছিল। আমরা ধরে নিয়েছিলাম সেই সময়টাতে সরকার পড়ে যাবে, সেই সময়টাতে সরকার ব্যর্থ হবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার ঐন্দ্রজালিক নেতৃত্বের কারণে সেই সময়ের উত্তরণ ঘটিয়ে তারপর 2014 সনে দেশব্যাপী যে পোড়া মাটি নীতি অনুসরণ করেছিল, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মানবতা বিরোধীদের যে বিচারিক কার্যক্রম যখন শুরু হয়, তখন 2014 সনে জঙ্গি সংগঠন জামায়াত শিবির সমগ্র দেশকে এই ভাটার মতো পুড়িয়ে দিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম সেই সময়টাতে সরকার হয়তো পড়ে যাচ্ছে। এভাবে বিভিন্ন সময়ে সরকারকে পর্যদস্ত করার জন্য, সরকারকে হটিয়ে দেবার জন্য যে ধরনের ষড়যন্ত্রগুলি হয়ে আসছিল, সেটি কেবলমাত্র 350 কোটি টাকা দিয়ে হয়নি, সেটি অনেক পুরনো এবং অনেক টাকা ব্যাপার। এখানে বায়তুল মালের টাকা আছে, এখানে সুদের টাকা আছে, এবং এখানে US ডলার আছে। তো যাই হোক, US ডলার নিয়েই কথা বলি। বাংলাদেশে US ডলার এসেছিল 350 টাকা মূল্য, যেটি 350 কোটি টাকা। অনুরূপভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ভারতেও তাদের এই USAIDর মাধ্যমে ভারতের রাজনৈতিক উন্নয়নের নামে সেখানেও বিনিয়োগ করা হয়েছে মোদী সরকারকে হটানোর জন্য। এই কথাটি শোনা মাত্র ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে কিন্তু প্রতিবাদ করা হয়েছিল যে কোথায় টাকা দেওয়া হয়েছিল সেটি বলা হোক, কাকে টাকা দেওয়া হয়েছিল সেটি বলা হোক। কিন্তু বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ, সেটি কোনো রাজনৈতিক দল হোক বা সরকার হোক, কেউই কিন্তু এ পর্যন্ত একটু শব্দটিও করেনি। কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। কাজে মার্কিন প্রশাসন কিন্তু এখন আর কারো মাথার উপরে আশীর্বাদের ছায়া হয়ে নেই। সেজন্যই বলছি যে অতি শীঘ্রই হয়তো আমরা আশার আলো দেখতে পাবো বাংলার প্রকৃতিতে, বাংলা এই দুর্বাগা জাতির আকাশে হয়তো আবারও নতুন আশা, নতুন সূর্যের আলো ফুটবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।